বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মাদারীপুরে ফের দুই পক্ষের সংঘর্ষ, একের পর এক বোমা হামলা, বিস্ফোরণ ছড়িয়ে পড়েছে আশপাশে। মাদারীপুর শহরে আবারও ককটেল বিস্ফোরণ ও হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আজ আমিরাবাদ এলাকায় এক চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধার ঘটনা ঘটে। পাশাপাশি বাগেরহাটে এক যুবককে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বাগেরহাটের কোচয় মোহাম্মদ রহমতুল্লাহ ২৭ নামের এক যুবককে এভাবে নতুন করে আবারও হাত পা বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা ঘটল। এরপর জানাবো রুগ্ন এবং বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশের রুগ্ন এবং বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। এখানে দেশের বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গুলি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুমন শেখ নামের এক ব্যবসায়ীর বাড়িতে গুলি করা হয়েছে। তিনি জানিয়েছেন, আমি তারাবি শেষে যখন বাসায় এসেছি, খাবার খাচ্ছিলাম, তখন আমার বাসায় এই গুলি করার ঘটনা ঘটেছে। জানাবো ভয় রাজত্ব কায়েম করার চেষ্টা করছে বিএনপি। অভিযোগ আসিফ মাহমুদের। দেশের বিভিন্ন জায়গায় হামলা করে ভয় রাজত্ব কায়েম করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ নাগরিক ও সাংবাদিকদের উপর পুলিশের হামলা হয়েছে। সরকারের পক্ষ থেকে আন্দোলন করা যাবে না বলে ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের ঘোষণা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এবং সর্বশেষ জানাবো $৩৫ বিলিয়ন ছাড়ালো রিজার্ভ। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ৩৯ মাসের পর এই প্রথম $৩৫ বিলিয়ন ছাড়িয়েছে। আজ দিন শেষে গ্রোস রিজার্ভ দাঁড়িয়েছে $৩৫.04 বিলিয়ন। আর বিপিএম অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $৩০.৩০ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক সূত্র থেকে সব তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মাদারীপুরে ফের দুই পক্ষের সংঘর্ষ, একের পর এক ককটেল বিস্ফোরণ ছড়ালো আতঙ্ক। মাদারীপুর শহরে আবারও ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রাতে পূর্ব আমিরাবাদ এলাকায় এক চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ধার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আমিরাবাদ এলাকার বাসিন্দা সোনালী পরিবহনের ড্রাইভার কাউসার হোসেন তার স্ত্রীকে ডিসি ব্রিজ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিসি ব্রিজ, কলেজ রোড ও পূর্ব আমিরাবাদ সহ আশপাশের এলাকায় কিশোর ও যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলাকালে আমিরাবাদ এলাকায় অন্তত 10টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। বিকট শব্দ ও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় আমিরাবাদ এলাকাবাসীরা ঘর থেকে বের হননি। অনেক ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তাদের গুলি ছোড়ার পর পুরো এলাকার পরিবেশ আস্তে আস্তে শান্ত হতে থাকে এবং পুলিশের সদস্যরা জানিয়েছে যে যারা এই ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যে বা যারা এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানা গেছে এবং সে প্রক্রিয়া অনুযায়ী
অনুযায়ী সবাইকে এখন থেকেই খুব দ্রুততম সময়ের মধ্যে যার যার নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং মোট কথা সবকিছু আবার আগের মতোই চলছে। বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেমন দেশের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা ঘটেছিল, তেমনিভাবে আবার এই সমস্যাগুলো নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই সমস্যাগুলো হয়তো ঠিক হতে আগামী আরও 1 থেকে 2 বছর লেগে যেতে পারে, কারণ এসব এলাকায় আওয়ামী লীগের ব্যাপক আধিপত্য ছিল। সেই সব জায়গায় এখন নতুন করে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করা হলেও এখনও সেসব এলাকায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। রুগ্ন এবং বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশে রুগ্ন ও বন্ধ থাকা বেসরকারি দেশের সব সরকারি উদ্যোক্তাদের নিয়ে নতুন করে আবার কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ইতিমধ্যেই দায়িত্বে আসার পর থেকে বাংলাদেশের কিভাবে নতুন করে সবকিছু বৃদ্ধি করা যায় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। মূলত তিনি জানিয়েছেন যে আমরা চাই নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে। সে উদ্দেশ্য নিয়েই আমাদের অগ্রযাত্রা। এ সময় তারেক রহমান আরও জানিয়েছেন যে সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকুন, দেশের জন্য কাজ করুন। যেসব শিল্প প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, অর্থাৎ যেসব জায়গা থেকে বেকার তৈরি হচ্ছে, সেসব জায়গার দিকে আরও বেশি নজর দিতে হবে বলে জানা গেছে। এজন্য বলা হচ্ছে যে এসব জায়গা থেকে এখন থেকে নতুন করে আবার কার্যক্রম চালিয়ে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছিলেন, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে আবারও নতুন করে সবকিছু করতে হবে এমনটাই জানিয়েছেন তারেক রহমান। ইতিমধ্যে তিনি সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ে তোলার উপকার হিসেবে তিনি কাজ করছেন। তারেক রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তার যে প্রত্যয় সেটি ব্যক্ত করার চেষ্টা করছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, কিন্তু বিএনপির পক্ষ থেকে দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর কোনো ভূমিকা এখন পর্যন্ত নিতে দেখা যায়নি। গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গুলি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুমন শেখ নামের এক ব্যবসায়ীর বাড়িতে 4 রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। আজ রাত 9টার দিকে কোটালীপাড়া উপজেলার পিঞ্চুরি গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। ব্যবসায়ী সুমন শেখ বলেছেন, সোমবার রাত 9টার দিকে তারাবির নামাজ শেষ করে বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় 2য় তলায় 4টি বিকট শব্দ হয়। আমি 2য় তলায় গিয়ে আমার বেডরুমের গ্লাস ভাঙা এবং 4টি ছিদ্র দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ বাড়ি পরিদর্শন করেছে। বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ ওসি রিয়াদ মাহমুদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে এটি গুলি ছিল কিনা, গুলতি দিয়ে আঘাত করা হয়েছে সে বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। অনেকেই বলছে যে এটি গুলতি দিয়ে মার্বেল মারা হতে পারে, কারণ কাজ ভেঙে গেছে এবং সেখানে ফাঁকা হয়ে গেছে। যদি গুলি করা হতো তাহলে হয়তো পুরো গ্লাসটি ভেঙে নিচে পড়ে যেত, এমনটাই হতে পারত। তাহলে মূল বিষয়টি কি হয়েছে সে সম্পর্কে আসলে এখন পর্যন্ত কোনো বিস্তরভাবে কোনো তথ্যই কেউ দিতে পারেনি। অনেকেই বলছে যে এটি গুলি, অনেকেই বলছে না এটি সরাসরি গুলি নয়, বরং এটি গুলতি দিয়ে মার্বেল দিয়ে আঘাত করা হয়েছে এবং এ কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে মূল বিষয়টি যেটি হোক না কেন, পুলিশ সদস্যরা তদন্তের আশ্বাস দিয়েছে। ভয় রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে বললেন আসিফ মাহমুদ। দেশের বিভিন্ন জায়গায় হামলা করে ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাধারণ নাগরিক ও সাংবাদিকদের উপর পুলিশ হামলা করছে। সরকারের পক্ষ থেকে আন্দোলন করা যাবে না বলেও ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের ঘোষণা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আজ বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, তারা আমাদেরকে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে আমাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়ার মধ্য দিয়ে তারা মূলত একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা দেখেছি দেশের 6টি সিটি কর্পোরেশনে দলীয় প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। নতুন বাংলাদেশ গঠনের জন্য এই ধরনের নিয়োগ হুমকি স্বরূপ। স্থানীয় সরকার
নির্বাচনের জন্য সরকার একটি রূপরেখা দেওয়ার আহ্বান করেছিলাম, কিন্তু তারা প্রশাসক নিয়োগ দিয়ে সবকিছু দলীয়করণ করার প্রচেষ্টা করছে। এই ধরনের প্রচেষ্টা এদেশের জনগণ কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন তিনি। তাই সবাইকে নিয়ে এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আবারও সবকিছু ভালোভাবে দেখভাল করতে হবে বলে বলা হচ্ছে এবং নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আবারও বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং সবকিছু করতে হবে।